হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা পার্ট 4 এর ক্লাসগুলো করেছো নিশ্চয়ই। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা এটা পড়েছিলাম কি আই ইজ ইকুয়াল টু আই নট কস ডেল্টা বাই টু। সরি, এটা ভুল, প্রথমেই ভুল লিখেছি। কস স্কোয়ার ডেল্টা বাই টু, এই ফর্মুলাটা পড়েছো নিশ্চয়ই, যেখানে কস ডেল্টার মানটা হচ্ছে কি দশা পার্থক্য, তাই তো? এবং এখান থেকে একটা অঙ্ক করিয়েছিলাম, মনে পড়ছে নিশ্চয়ই। ব্যতিচার এবং শক্তি সংরক্ষণ সূত্র। কি বলেছিলাম? ব্যতিচারে শক্তি কখনো ধ্বংস হয় না, শুধুমাত্র শক্তির পুনর্বিন্যাস ঘটে। অর্থাৎ কি, অন্ধকার পটের শক্তিটা উজ্জ্বল পটিতে শিফট হয়ে যায়, এবং উজ্জ্বল পটি কি হয়, আরো উজ্জ্বল হয়, এবং অন্ধকারটা ডার্ক হয়ে যায় বেশি। কোহারেন্ট সোর্স অর্থাৎ কি, সুসংগত উৎস। কি বলেছিলাম? তাদের মধ্যে হচ্ছে কি দশা পার্থক্য ধ্রুবক থাকতে হবে। অর্থাৎ কি, একটার যদি পরিবর্তন হয়, অপরটা অবশ্যই পরিবর্তন হতে হবে। আর একটা কন্ডিশন কি ছিল, যে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য একই থাকতে হবে। এটা ছিল কি সুসংগত উৎসের সংজ্ঞার মধ্যে ছিল। এবার কি, সুসংগত উৎসের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে কি টেম্পোরাল কোহেরেন্স, আর একটা হচ্ছে স্পেশাল কোহেরেন্স। টেম্পোরালটা কি বলছিলাম, টাইম, টাইম টু টাইম। যখন কি একটা অ্যাটম একটা হায়ার স্টেটে যায়, কি করে এনার্জি গেন করে যাবে, সে যখন ডিএক্সাইট হবে তখন কি হবে, ফোটন রিলিজ করবে। যখন এটা নামবে তখন কি হয়, সেই মুহূর্তে যে প্যাকেটগুলো আছে, সেই প্যাকেটের ডেল টি ওয়ান ধরে নাও। কি বলেছিলাম, যে এই প্যাকেটের এই তরঙ্গগুলো কি হয়, সাইনোসয়েডাল ওয়েভগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য, ডেল টি সময়, কত বলেছিলাম মানটা, প্রায় 10⁻৯ এর কাছাকাছি, 9, 10, 8 এরকম, 10⁻⁹ এত সময়ে কি হয়, এরা সুসংগত থাকে। অর্থাৎ কি, একটা দশার পরিবর্তন হলে অপরটা দশা পরিবর্তন হয়, বা এদের দশা পার্থক্য ধ্রুবক থাকে। এর সাথে কিন্তু এর হবে না, এদের মধ্যে হবে, এদের মধ্যে হবে, কিন্তু এর সাথে এর নাও হবে না, নাও হতে পারে, মানে না হওয়ার চান্সটা বেশি, বাই চান্স মিলে যেতে পারে। তাহলে এটাকে বলবো কি টেম্পোরাল কোহারেন্ট। এবং সেখানে একটা ছিল কি কোহারেন্ট লেন্থ, এল দিয়ে প্রকাশ করা হয়েছিল। এই টাইমটার মধ্যে দিয়ে আলো যত দূরত্ব যাবে সেটাই হচ্ছে কি কোহারেন্ট লেন্থ। সেটা কত ছিল, এটা ডেল টি, এবং টু সি, সি হচ্ছে কি ভেলোসিটি অফ লাইট। আর স্পেশাল কোহারেন্স কি, বা কি পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ স্পেস সাথে, মানে স্থানের সাথে রিলেটেড। একটা স্থানে দুটো বিন্দুকে সুসংগত উৎস বলবো কখন, যদি এদের মধ্যবর্তী দূরত্ব কি হয়, ডি লেস দেন, ভেরি লেস দেন হচ্ছে কি এল, অর্থাৎ কি কোহারেন্ট লেন্থের মধ্যে থেকেও কম দূরত্ব হতে হবে। এবং সেকেন্ড পয়েন্ট কি ছিল, এবং এদের কি হবে, একটা দশার পরিবর্তন হলে অপরটা দশার পরিবর্তন হতে হবে, বা এরা যদি সমদশায় থাকে তাহলে তাদেরকে বলা হবে কি সুসংগত উৎস, এবং সেটা কি স্পেশাল কোহারেন্স। কন্ডিশন কি ছিল, ডি ভেরি লেস দেন কোহারেন্ট লেন্থ। এবং এটা ছিল আমাদের বাইরে, সিলেবাসের বাইরে আপাতত, 12 এর সিলেবাসের বাইরে, এইচএস এর, সরি। তারপর ছিল কি কোহারেন্ট সোর্স কিভাবে তৈরি করব। এবার হচ্ছে সুসংগত উৎস তৈরি করার 3টে পদ্ধতি আপাতত তোমাদের বইয়ে আছে। একটা হচ্ছে কি বললাম, ইয়ং ডাবল স্লিট, একটা হচ্ছে কি লয়েড মিরর, আর হচ্ছে কি ফ্রেসনেল বাই প্রিজম। একটা প্রিজম দিয়ে, যেখানে হচ্ছে S1 S2 হচ্ছে কি উৎস হিসেবে কাজ করবে, কিন্তু মেন সোর্স হচ্ছে কোনটা, এটা মেন সোর্স। এখানে মেন সোর্স কোনটা, এটা মেন সোর্স। এখানে মেন সোর্স হচ্ছে এটা মেন সোর্স। আরো কি ছিল দেখলাম, নিউটন রিং এর ক্ষেত্রে কি দেখেছিলাম, একটা অবতল লেন্স টাইপের, মানে সমতল অবতল লেন্সকে ইউজ করা হয়েছিল, তাই তো? সেখান থেকে কি হয়েছিল, একটা রশ্মি এসে এদিকে প্রতিফলিত হয়েছিল, আর একটা এদিকে এসে আবার এই তল থেকে এটা, এখানে মিরর রাখা থাকছিল, সেখান থেকে প্রতিফলিত হয়ে এটা গেছিল। তো এই দুটো কি কাজ করতো, সুসংগত উৎস হিসেবে কাজ করতো। এবং এর কেমন হয়েছিল, এরকম গোল গোল রিং গঠন হবে, এটা বলা হয় কি নিউটন রিং, তোমরা পরবর্তীকালে পড়বে। এবং সাবানের ফিল্ম, ঠিক আছে, এটা কি বলেছিলাম, বা জলের উপর তেলের মধ্যে কি হয়, যে রঙিন প্যাটার্ন দেখা যায়, সেটা হচ্ছে কি ব্যতিচারের বাস্তব উদাহরণ। মাঝে মাঝে কোশ্চেনটা দেওয়া হয় যে ব্যতিচারের বাস্তব উদাহরণটি, একটা বাস্তব উদাহরণ দাও, তো কোনটা হবে, সাবানের বুদবুদের উপর কালার, ঠিক আছে, বা জলের তেলের, এটা শর্টটা। আর ছিল কি স্থায়ী ব্যতিচারের শর্ত, সেটা কি বলেছিলাম, যে উৎস দুটোকে অবশ্যই সুসংগত হতে হবে, এবং মেন এটা কি হতে হবে, একবর্ণী হতে হবে, ঠিক আছে, এদের সমাবর্তন অবস্থাকে এক হতে হবে, বলতে কি কম, তারা যেন একই কম্পন তলে কাঁপে। এটাই ছিল কয়েকটা শর্ত, ঠিক আছে। আমরা আগে, এবং কি বলছিলাম, লাস্ট টপিক কি ছিল, যে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, অর্থাৎ কি ব্যতিচার
সজ্জা কাকে বলে, মানে যেটা ডার্ক হোয়াইট যে প্যাটার্ন গঠন করে তাকে বলা হয় কি ব্যাতিজার ঝালর। আর উইথ কি বলেছিলাম, যে কোনো দুটো অর্থাৎ অন্ধকার বা দুটো উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান। কি ছিল যে এটা হচ্ছে কি অন্ধকার, এটা অন্ধকার, এটা অন্ধকার, এটা অন্ধকার, এটা হচ্ছে কি ব্রাইট, এগুলো ব্রাইট ব্রাইট ব্রাইট। তাই যে কোনো দুটো অর্থাৎ এই ডার্ক পয়েন্ট আর এই ডার্ক পয়েন্ট এদের মধ্যবর্তী দূরত্বটা কোনটা, এইটা হচ্ছে কি ব্যতিচার ঝালর প্রস্থ। বা যে কোনো দুটো হোয়াইট, এটা একটা হোয়াইট নিলাম, সরি ডার্ক ব্রাইট, আর এটা একটা ব্রাইট নিলাম, তাহলে এই দুটো ব্রাইটের মধ্যবর্তী দূরত্ব কোনটা, এটা হচ্ছে ব্রাইটের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে কি ডার্ক। তাহলে যে কোনো দুটো ডার্কের মধ্যবর্তী দূরত্বটা কি হবে উজ্জ্বল পটির প্রস্থ, আর যে কোনো দুটি উজ্জ্বল পটির মধ্যবর্তী দূরত্বটা কি হবে ডার্ক অর্থাৎ কি অন্ধকার পটির প্রস্থ। তাহলে আমি যদি এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, তাহলে বিয়োগ করে দিলে কি হবে আমার ঝাড়ের প্রস্থ পেয়ে যাবো। আমি ওটাই আজকে করাবো টপিকটা, ঝাড়র প্রস্থ নির্ণয়। নির্ণয় কোথা থেকে, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। দেবে অনেক কোশ্চেতে এটাই দেওয়া থাকে ওয়াইডিএসই অর্থাৎ কি ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা মনে রাখবে, না হয় কিন্তু তোমাকে খুঁজে বেড়াবে। ঠিক আছে, তো যখন আমি প্রস্থ নির্ণয় করবো প্রথমে কি বলেছিলাম যে ধরে নেবো দুটি সুসংগত উৎস আছে একটা, ধরে নাও এটা হচ্ছে কি সুসংগত উৎস S1 আর এটা হচ্ছে S2, S1 এবং S2। তাহলে কি মনে করি S1 ও S2 দুটি সুসংগত উৎস। ঠিক আছে, এবং কোথায় গঠন হবে, ধরুন এটা পর্দা একটা, ঠিক আছে, মনে করি S1 এবং S2 যে দুটি সুসংগত উৎস এবং এদের মধ্যে দূরত্ব 2D, অর্থাৎ কোনটা এই দৈর্ঘ্যটা হচ্ছে কত 2D। তাহলে দেখো তো এর সোজা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে, এবং পর্দা এবং উৎস দুটির মধ্যে দূরত্ব হচ্ছে কত, ধরে নাও ডি, ক্যাপিটাল ডি দূরত্ব। ডি হচ্ছে কি পর্দা এবং উৎসের মধ্যে লম্ব দূরত্ব। এটা বলে রাখি এটা দুটো ভাবে করা যায়, আমি একদম ম্যানুয়াল অর্থাৎ কি জিওমেট্রি অনুযায়ী করছি, পরবর্তীকালে আমি অন্যটা করে দেখাবো। এরপর দেখো যদি মধ্যবর্তী দূরত্ব ডি হয় এবং এটা কি বললাম যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, এবং ও হচ্ছে কি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। কেন উজ্জ্বল বললাম, দেখো এখান থেকে যে আলোটা আসছে এটা কেমন আসবে, এলো, তাহলে এটা কি বললাম এই দুটো উৎসের লম্ব সমদ্বিখণ্ডকের উপর এখানে অবস্থিত ও, তাহলে এই বাহুটা এবং এই বাহুটা কি সমান তো, তাহলে এখান থেকে S1 এবং S2 থেকে যতগুলো আলোক তরঙ্গ আসবে সবগুলো এই বিন্দুতে কি হবে সমদশায় পাতিত হবে। সমদশায় পাতিত হবে মানে কি, তাদের ব্যাখ্যাটা অনেক বেড়ে যাবে। একই দশা, একটা কোনো কিছু কাজ করার সময় সবার যদি একই রকম মত থাকে তাহলে কি কাজটা অবশ্যই হয়ে যায়। আর যদি মতের মিল না থাকে, কন্ট্রাডিকশন থাকে, তাহলে সেক্ষেত্রে কাজটাতে আটকে যাবে, হয়তো জোর করে করতে হবে এরকম ব্যাপার। এখানে হচ্ছে কি যতগুলো আলো আসছে সবাই কি হচ্ছে একই মতের অর্থাৎ কি সমদশায় থাকবে, তাই কি হবে এটা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু বিন্দু। ঠিক আছে, S1 ও S2 থেকে আগত
আলোক তরঙ্গগুলি ও বিন্দুতে সমদশায় পাতিত হয়। তাই এটা হচ্ছে কি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। এরপর দেখো, আমি মনে করো যে ও থেকে এখানে দূরবর্তী কোনো একটা স্থান নিলাম পি বিন্দু, এবং দূরত্ব কত হচ্ছে এক্স এন, আমি এক্স ধরলাম, এক্স বা এক্স এন ধরলাম। এত দূরত্বে কি হলো, একটা বিন্দুতে কোনো একটা পটি গঠন হবে, উজ্জ্বল বা অন্ধকার পটি। তাহলে এখান থেকে ধরে নাও আলো রশ্মি এখানে গেল, তাহলে S1 এবং S2 থেকে দুটো আলোক রশ্মি যাচ্ছে, কোনটা S1P এবং S2P। এই দুটো একটা কি পি বিন্দুতে কোনো একটা পটি গঠন করবে, হয় উজ্জ্বল হতে পারে, না হয় কি হতে পারে অন্ধকার হতে পারে, সেটা পরবর্তীকালে আমরা দেখব। ঠিক আছে, ছবিটা এখানে তাড়াতাড়ি। তাহলে এখানে কি লেখো, ও থেকে xn দূরত্বে পি বিন্দুতে ব্যতিচারের ফলে ফলে উজ্জ্বল না অন্ধকার পটি গঠিত হবে তা পথ পার্থক্যের উপর নির্ভরশীল। তাই তো? তাহলে এখান থেকে আলো এখানে যাচ্ছে এবং এখান থেকে আলো এখানে যাচ্ছে, এদের মধ্যে একটা পথ পার্থক্য থাকবে। সেই পথ পার্থক্যের উপর নির্ভর করবে সেটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে। কি বলেছিলাম যে 2n ইন্টু λ/2, অর্থাৎ কি λ/2 এর যুগ্ম গুণিতক হলে সেটাতে কি হয় কনস্ট্রাকটিভ, অর্থাৎ কি গঠনমূলক ব্যতিচার, বা বলতে পারে কি আলোক বিন্দু গঠন হবে, উজ্জ্বল বিন্দু। আর যদি 2n+1 ইন্টু λ/2 হয়, অর্থাৎ কি অযুগ্ম গুণিতক হলে সেটা কি হবে ডিস্ট্রাকটিভ, অর্থাৎ কি হবে ধ্বংসাত্মক ব্যতিচার, বা বলতে পারো কি অন্ধকার বিন্দু। তাহলে আমাকে প্রথমে কাজটা কি হবে, এই দুটোর মধ্যে পথ পার্থক্য বের করে নেওয়া। তাই তো? পথ পার্থক্য বলতে কোনটা, দেখো এস পি এটা একটা পথ, আর S2P এটা একটা পথ। তাহলে আমাকে কি করতে হবে, কোনটা বড়, S2P মাইনাস S1P এর মানটা আমাকে বের করতে হবে। তাই তো? তাহলে পি বিন্দুতে আগত তরঙ্গগুলির পথ পার্থক্য কত হবে, পার্থক্য S2P মাইনাস S1P সমান ডেল্টা ধরে নিলাম। এবার এটা মান বের করবো আমি। দেখো তো এটার মধ্যবর্তী দূরত্ব কত বলেছি 2D, 2D হলে এটা কত হবে, এটাও D হবে, এটাও D হবে, হবে কি না? তাহলে আমি যদি এখান থেকে এটা নিই, সেটা লম্ব টেনে দিই সমান্তরালে, একটা টানলাম, এটা টানলাম, তাহলে এটাও তো D হবে, এটাও D হবে। তো কারণ এটা এই দুটো পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে এটাও D হবে, এটাও D হবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমি কি লিখতে পারি যে ও পি সমান কি দেওয়া আছে এক্স এন, কি পেলাম ও ডি সমান কত পেলাম, সরি ওটা ডি নাম নাম দিয়ে দাও, এটা এম দিয়ে দাও, আর এটা এন দিয়ে দাও। তাহলে ও এম
সমান কত এসছে ডি। তাহলে দেখো তো এটা কত হবে, পিএম সমান কত হবে, প্রাইম মিনিস্টার কত হবে, পিএম সমান কত হবে এক্সএন মাইনাস ডি হবে কিনা, গোটাটা মাইনাস এটা কি লিখতে পারি, দেখো যে পিও বা ওপি মাইনাস ও এম অর্থাৎ পিএম ইকুয়াল টু এক্স এন মাইনাস ডি। সিমিলারলি দেখো তো এটা সমান কি লিখতে পারি, পিএন সমান কত লিখতে পারি, আবার কত ও এন সমান কত, ও এন সমান হচ্ছে ডি, মোট দেখো টু ডি। তাহলে কত লিখবো, পিএন তাহলে পিএন সমান কত হবে, ও পি প্লাস ও এন সমান হচ্ছে কত এক্স এন প্লাস ডি। দুটো মান পেয়ে গেলাম। কেন মানগুলো বের করলাম, দেখো এসপিটা কোনটা আছে, এই ত্রিভুজের মধ্যে আছে পিএসএম, আর এখানে কত আছে, তাহলে আমি এসপি মানটা কত পাবো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে অতিভুজের মানটা পেয়ে যাচ্ছি, এবং এই ত্রিভুজটা দেখো পি এস টু এন, এখানে কি আসছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা মানটা দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমি বের করতে পারবো কি এস মানে পথ পার্থক্যটা বের করতে পারবো। এখানে লিখে দাও পদ থেকে উৎসের দূরত্ব সমান, এটা লিখে দিতে পারো যে, বা এখানে লিখে দাও আবার ডি সমান কত আসছে, এস টু এন, এস টু এন সমান হচ্ছে কোনটা, এস ওয়ান এম, এস ওয়ান এম সমান হচ্ছে কোনটা, এটা অর্থাৎ এখানে নাম দিতে পারো তুমি এস, না এস নাম দিয়ে এম এন ও পি কিউ, কিউ দাও তাহলে কিউ ও ডি। তাহলে আমি চলে যাই, এবার কি ত্রিভুজ কোনটা, প্রথমে এটা নিচ্ছি, এটা পি এস টু এন থেকে পাই, ত্রিভুজ পি এস টু এন থেকে পাই কি পাচ্ছি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি লিখবো তাহলে, এস টু পি, এস টু পি তার হোল স্কয়ার সমান কোনটা লিখতে পারি, পি এন তার হোল স্কয়ার প্লাস এটা কোনটা এস টু এন, এস টু এন তার হোল স্কয়ার, অর্থাৎ কত আসছে কত, এস টু পি তার হোল স্কয়ার ইকুয়াল টু পিএন সমান কত, এটা পিএন এক্স এন প্লাস ডি, এক্স এন প্লাস ডি তার হোল স্কয়ার প্লাস এস টু এন কত ডি, ক্যাপিটাল ডি তার হোল স্কয়ার। এটাকে নাম দিয়ে দাও, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। আবার দেখো তো সিমিলারলি অনুরূপে বা অনুরূপে লেখার দরকার নেই, আবার ত্রিভুজ, আবার ত্রিভুজ কোনটা, এবার এটাকে নেবো যেখানে এস এস ওয়ান আছে, পি এস ওয়ান এম, ত্রিভুজ পি এস ওয়ান এম থেকে পাই, এটা কি লিখতে পারবো, এস ওয়ান পি তার হোল স্কোয়ার, এস ওয়ান পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত লিখবো, কত হবে পিএম, পিএম তার হোল স্কোয়ার প্লাস কোনটা হবে এস ওয়ান এম, এস ওয়ান এম তার হোল স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা নোট করো, আমি এটা মুছে দেবো। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এস ওয়ান পি তার হোল স্কোয়ার, এস ওয়ান পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, পিএম, পিএম বলতে কোনটা, এইটুকু এর মানটা কত ছিল, এখানে ছিল পিএম এর মানটা এক্স এন মাইনাস ডি, তাহলে এক্স এন মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কোনটা এস ওয়ান এম, অর্থাৎ কি এইটা কত হচ্ছে দূরত্ব ডি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কি 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো তো আমাকে বের করতে হবে কোনটা, এস টু পি মাইনাস এস ওয়ান পি। তাহলে কি করবো, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করে দেবো, তাহলে 3 নাম্বার 4 নাম্বার মাইনাস 3 নাম্বার করে পাই 4 মাইনাস 3 করে পাই কত পাচ্ছি, এস টু পি তার হোল স্কোয়ার মাইনাস এস ওয়ান পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে গো, এটা স্কোয়ার
সরি 4 নাম্বার, সরি ভুল হলো ওটা আমার। 2 নাম্বার মাইনাস 3 নাম্বার, এটা 2 মাইনাস 3 করে পাই। তাহলে হলো এটা আসছে কত হবে এটা, xn প্লাস ডি, xn প্লাস ডি তা হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস, এটা তো মাইনাস, কত হবে xn মাইনাস ডি তা হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ডি স্কোয়ার কেটে গেল, এটা পড়ে থাকলো, এটা কত আসবে দেখো তো, দেখো এক্সএন স্কোয়ার কেটে যাবে, এখানেও কেটে আছে, এখানে ডি স্কোয়ার কেটে যাবে, ওখানে ডি স্কোয়ার কেটে যাবে, থাকবে কত 4xn ইন্টু, সরি এটা এইভাবে লেখো, হ্যাঁ এখানে তুই 4xn ইন্টু ডি, এটাকে আমি এভাবে লিখছি 2xn ইন্টু 2d। ঠিক আছে, কত হলো, এবার এস টু পি আর মাইনাস এস ওয়ান পি, এটা কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে আছে নিশ্চয়ই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকে কত আসবে যে এস টু পি প্লাস এস ওয়ান পি ইকুয়াল টু এস টু পি মাইনাস এস ওয়ান পি, আমাকে বের করতে হবে কার মানটা, এর মানটা, অর্থাৎ কত আসবে এস টু পি, এখানে একটা নাম দিয়ে দাও 4 নাম্বার ইকুয়েশন, বা এখানে নাম দিয়ে এটা করো এস টু পি মাইনাস এস ওয়ান পি সমান কত হবে 2xn ইন্টু 2d বাই এস টু পি প্লাস এস ওয়ান পি। এরকম আকারে কেন লিখলাম, কারণ এদের মধ্যে দূরত্ব কত 2d বলা আছে, তাই আমি এটাকে সবসময় 2d আকারে লিখবো, কারণ হচ্ছে উৎস দুটির মধ্যে দূরত্ব 2d, যদি d বলে দেয় তাহলে এখানে 2d জায়গায় d বসবে, যদি বলে দেয় উৎস দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার, যদি বলে দেওয়া হয় উৎস দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার, তখন এটা গোটাটার জায়গায় কত বসবে 2 মিলিমিটার বসবে, এ 2 ইন্টু 2 হবে না, কিন্তু এটা খেয়াল রাখবে, এখানে অঙ্কটা ভুল করে বলে আমি এটা পয়েন্টটা ধরছি ভালো করে, নোট করো এটাকে। এরপর দেখো তো, যদি এটা খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ কি এক্স এন ও পি সমান এক্স এন ক্ষুদ্র হলে, আবার সে গোঁজা মিল, তাই তো, ক্ষুদ্র হলে ধরে নাও অনেক পুরোটাকে বাদ করে দাও, তাহলে এটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এই বিন্দু দুটো কি হবে, কাছাকাছি হবে, ও এবং পি কাছাকাছি হবে, এবং ও এবং পি যদি কাছাকাছি হয় তাহলে এস ওয়ান পি এবং এস টু পি কি হবে, খুবই ক্ষুদ্র হবে, মানে সমান হবে প্রায়। এটা ছিল তো আমার, এটা ছিল একটা পয়েন্ট, এটা ছিল একটা পয়েন্ট, এখান থেকে দূরত্ব হচ্ছে এটা, যদি এই দূরত্বটা খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ যদি এরকম হতো, যেটা হচ্ছে কি এস ওয়ান আর এটা যে এস টু, এটা পর্দা, এটা ছিল কেন্দ্রীয় বিন্দু, এটা ঠিক এরকম জায়গাতে অবস্থিত, খুবই ক্ষুদ্র, তাহলে কত আসছে দেখো তো, এবং এটা এটির দৈর্ঘ্যটা খুব ছোট ধরে নাও, এটা দৈর্ঘ্য খুব ছোট, কারণ কি বললাম যে ডি ওয়ান ডি টুর মধ্যে দূরত্ব কিন্তু খুব ছোট হয়, তাহলে দেখো তো, যদি এস ওয়ান এস টু এদের মধ্যে দূরত্ব খুব ছোট, এবং হচ্ছে কি এই দূরত্বটা খুবই ছোট, ক্ষুদ্র যদি হয়, তাহলে দেখো তো এই মানটা আর এই মানটা আর এই মানটা প্রায় সমান হয়ে যাবে, হবে কি না, অর্থাৎ বলতে চাইছি কি, যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে কথা হবে এস ওয়ান পি সমান বা নিয়ার অ্যাবাউট টু এস টু পি নিয়ার অ্যাবাউট টু ডি হয়ে যাবে, অর্থাৎ কত লিখবো এস ওয়ান পি প্লাস এস টু পি সমান নিয়ার অ্যাবাউট টু টু ডি। এইটুকু গোঁজামিল না দিলে আর অ্যাপ্রোচই করতে পারবো না, ঠিক আছে, কোনো কনফিউশন। এরপর দেখো এই সমীকরণে বসিয়ে দাও মানটা, এটা কত বলছিলাম 4 নাম্বার দিতে, 4 নাম্বার দিলাম, 4 নাম্বার থেকে পাই, 4 নং থেকে পাই কি পাচ্ছি, কিছুই পাই না, এস টু পি মাইনাস এস ওয়ান পি সমান কত আসছে 2xn 2xn ইন্টু 2d ডিভাইডেড বাই কত হবে এটা, d প্লাস টু ডি, 2d, এটা কেটে দাও, তাহলে পথ সমান কত আসছে, এটা কি পথ পার্থক্য, অতএব পথ পার্থক্য ডেল্টা ইকুয়াল টু
S2P মাইনাস S1P সমান কত এলো xn ইন্টু 2D/d। এটা হচ্ছে কত নম্বর সমীকরণ? এটাকে দিলাম 6 নম্বর সমীকরণ। এরপর তোমার উপর ডিপেন্ড করছে তুমি এই পি বিন্দুতে অন্ধকার পট্টি গঠন করবে না উজ্জ্বল পট্টি গঠন করবে। যদি তুমি উজ্জ্বল পট্টি গঠন করো তাহলে এই পথ পার্থক্য কত হতে হবে, λ/2 এর যুগ্মমূলটা হতে হবে, তাই তো? কারণ এখানে তো আমি জানি না তুমি জানো না যে কি হবে, আমি ধরে নেবো কি যেখানে উজ্জ্বল পট্টি বা ধরে নেবো কি অন্ধকার পট্টি। তাহলে উজ্জ্বল পট্টি ধরলে একরকম হবে, অন্ধকার পট্টি ধরলে অন্যরকম হবে। বোঝা গেল জিনিসটা? ধরে নাও যে পি বিন্দুতে মনে করি বা ধরি পি বিন্দুতে n তম উজ্জ্বল স্পেলিং কি লিখছি, উজ্জ্বল পট্টি গঠিত হবে। তাহলে উজ্জ্বল পট্টি গঠিত হলে কি হবে, তাহলে কি হতে হবে সেক্ষেত্রে পথ পার্থক্য হবে কি λ/2 এর যুগ্ম গুণিতক। অর্থাৎ কি লিখছি আমি, এটা কত পথ পার্থক্য কত ডেল্টা, অর্থাৎ কত হবে ডেল্টা ইজ ইকুয়াল টু 2n λ/2। n তম মানে n এর মানটা কত 1 হতে পারে 2 হতে পারে, এখানে n এর মান হচ্ছে কত 1 2 3 4। যদি একতম বলে তাহলে n এর মান 1, যদি তৃতীয় বলে তাহলে n এর মান 3, পঞ্চম বলে তো 5। ঠিক আছে, এখানে মান বসাও। এটা কত আসছে যে xn into 2D/d equal to 2n into λ/2। এটার সাথে কেটে দাও, তাহলে কত x এর মান কত আসছে xn equal to d lambda into n/2d। 7 নাম্বার। অর্থাৎ কি হচ্ছে এখান থেকে কেন্দ্রীয় বিন্দু থেকে n তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব হচ্ছে এটা, n তম উজ্জ্বল বিন্দু দূরত্ব। এটা লিখব কেন্দ্রীয় বিন্দু থেকে n তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব। ঠিক আছে, এরপর ভিডিওটা পজ করো, পজ করে 11 নম্বর অঙ্কটা একটু পড়ো তো, তাড়াতাড়ি পড়ো। সেট 1 এর 11 নম্বর অঙ্কটা, এবার 14 নম্বর অঙ্কটা পড়ো। তো সেট 1 এর 11 এবং 14 নম্বর অঙ্কটা পড়ে দেখো তো অঙ্কটা পাচ্ছ কিনা মিলাতে। খেয়াল রাখবে বলেছি ভালো করে, উৎস দুটির মধ্যে দূরত্ব যা বলে দিয়েছে সেখানে 2d সমান হতে হবে, 2 গণিত d করবে না। যদি 2 মিলিমিটার বলে তাহলে এর জায়গায় কত বসবে 2 মিলিমিটার। 11 এবং 14 নম্বর অঙ্কটা পড়ো, পড়ে দেখো তো এই ইকুয়েশন দিয়ে হবে কিনা। এরপর দেখো আমরা কি পেলাম এক্স মানে n তম উজ্জ্বল বিন্দু পেয়ে গেলাম। আমাকে কি বের করতে হবে, লক্ষ্য কি ছিল ঝালর প্রস্থ নির্ণয় করা। ঝালর প্রস্থ আমি কি বলেছিলাম যে এটা হচ্ছে কি পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার পট্টির মধ্যে দূরত্ব হচ্ছে কি ঝালর প্রস্থ। তাহলে হয় এইটা আর এটার মধ্যে দূরত্ব, নয় এটার আর এটার মধ্যে দূরত্ব। তাহলে আমি কি করেছি n তম উজ্জ্বল পট্টি পেয়ে গেছি, তাহলে আমাকে n+1 তম বের করতে হবে, বা n-1 তম বের করতে হবে, যে কোনো একটা, হয় n+1 না n-1, যে কোনো একটা বের করলেই হবে। তো বইয়ের মধ্যে করছি আমি n+1 তম উজ্জ্বল পট্টিটা বের করছি। তাহলে n+1 তম উজ্জ্বল পট্টির দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে কোনটা, ও বিন্দু থেকে লিখে দাও, কেন্দ্রীয় বিন্দু থেকে বিন্দু, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু লিখে দাও, উজ্জ্বল বিন্দু থেকে।
কারণ কেন্দ্রীয় বিন্দুটা কি হবে, সবসময় উজ্জ্বল হবে, ওখানে অন্ধকার হওয়ার কোনো কোশ্চেন নাই, কারণ সবাই একমত হয়ে আছে, ওটা কি সমদশায় আছে। তো কথা হবে এখানে যদি n+1 করি, তাহলে এখানেও কথা হবে n+1, তাহলে এক্স n+1 হলো, সেখানে কত আসছে আমার এখানে n+1 ডি ল্যামডা বাই 2d। এটা হচ্ছে কত, 7 নম্বর ইকুয়েশন, 8 নম্বর ইকুয়েশন। তাহলে পরপর দুটি উজ্জ্বল পটির মধ্যে কি থাকে, অন্ধকার পটি, অর্থাৎ এনতম অন্ধকার পটির, বা এনতম বলা তো ভুল, অর্থাৎ অন্ধকার পটির ঝালর প্রস্থ সমান কত লিখবো, xn+1 মাইনাস xn সমান কত দিলাম y, অর্থাৎ কি লিখছি y ইকুয়াল টু এটা মানে সেটা বিয়োগ করো তো, 7 - 8 কত হচ্ছে n+1 বাই n+1 ইন্টু ডি ল্যামডা বাই 2d মাইনাস n ডি ল্যামডা বাই 2d, কথা হবে কেটে যাবে, দেখো ডি ল্যামডা বাই 2d ইন্টু n+1 মাইনাস n, অর্থাৎ কত আসছে ঝালর প্রস্থ সমান, ঝালর প্রস্থ y সমান কত হচ্ছে ডি ল্যামডা বাই 2d। 8, 9, 10, দেখো তো 10, 12, 18 নম্বর অঙ্কটা হয়েছে কিনা। 10, 12, 18, 18 2 নম্বর পার্ট, 18 অঙ্কটা দুটো পার্ট আছে, 2 নম্বর পার্টটা দেখো হচ্ছে কিনা। তাতে ভিডিওটা পজ করো, পজ করে অঙ্কগুলো দেখো, দেখার পর আমাকে জানাও। নোট করো তাদের এটা। এবার তোমাদের মনে হতেই পারে যে অন্ধকার পটি ঝালর প্রস্থ বের করলাম, এটা হলো ডি ল্যামডা বাই 2d, তাহলে উজ্জ্বল পটি ঝালর প্রস্থ কি একই হবে না আলাদা হবে, আলাদা হতেই পারে, তাই তো। উজ্জ্বল পটি বের করলাম, সরি অন্ধকার পটি বের হলো, তাহলে উজ্জ্বল পটি বের করতে হবে আমাকে। উজ্জ্বল পটি বের করতে গেলে কি করতে হবে, আমাকে প্রথমে অন্ধকার ধরে নিতে হবে, কারণ দুটো অন্ধকারের মাঝে কি আছে, উজ্জ্বল আছে, বোঝা গেল জিনিসটা। সেকেন্ড পার্ট এটা, ঠিক আছে। মনে করি পি বিন্দুতে, বা এখানে হেডিং দাও অন্ধকার পটির, সরি উজ্জ্বল পটি ঝালর প্রস্থ, ঝালর প্রস্থ, তাহলে কি আমি মনে করি পি বিন্দুতে n-তম অন্ধকার পটি গঠিত হয়েছে, হয়, তাহলে অন্ধকার পটি গঠিত লিখে হবে, অন্ধকার পটি গঠিত হয়, আর অন্ধকার পটির ক্ষেত্রে পটির জন্য পথ পার্থক্য কত হয়, ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক, অর্থাৎ কি পথ পার্থক্য কোনটা ছিল, ডেল্টা সমান কত গেছিল, এটা তো পথ পার্থক্য এক্স এন টু ডি ইন্টু ডি, তাহলে এক্স এন 2d ইন্টু ডি সমান কত হতে হবে, ল্যামডা বাই 2 এর এটা যুগ্ম ছিল, এটা কি হতে হবে অযুগ্ম, অযুগ্ম মানে কোনটা হবে 2n+1 ইন্টু ল্যামডা বাই 2, এটাই হতে হবে। তাহলে কত আসলে কত, এখানে এক্স এন কত আসছে, এক্স এন ইকুয়াল টু আসবে ডি ল্যামডা বাই 2d, ডি ল্যামডা বাই 2d ইন্টু 2n+1 বাই 2। কত নম্বর ইকুয়েশন হবে এটা, 11 নম্বর ইকুয়েশন দাও, ঠিক আছে। তাহলে n+1 তম কত হবে, n+1 তম, এটা n-1 করি তাহলে সুবিধা হবে তোমাদের, n-1 তম অন্ধকার পটির জন্য xn-1 সমান কত হবে
ডি ল্যামডা বাই 2d, এখানে জায়গায় কত বসবে? শুধুমাত্র n-1, তাহলে 2 ইন্টু n-1 প্লাস 1 বাই 2 কত আসছে দেখো তো? ডি ল্যামডা বাই 2d, 2 -2 প্লাস 1 কত হবে? 2n-1 বাই 2, এটা আসবে তো আসবে না? 2 আর কত হবে? -2, এখানে প্লাস 1 থাকে কত হবে? আসবে -1 বাই 2, এটা হচ্ছে কত? x n-1, 12। তাহলে কার এটা হবে কি? উজ্জ্বল পটি ঝাড়ুর প্রস্থ, কারণ দুটো অন্ধকারের মাঝে কি থাকবে? উজ্জ্বল। অতএব উজ্জ্বল পটির ঝালর প্রস্থ সমান কত লিখবো? y equal to xn minus xn-1। তখন কি করেছিলাম? xn প্লাস 1 থেকে -1 করেছিলাম, এখানে কি করলাম? বড় ছোট, বড় থেকে ছোট বিয়োগ। ঠিক আছে, তো কত আসবে দেখবে, এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা তো আসবে কত? ডি ল্যামডা বাই 2d আসবে। এটা কত আসবে বললাম? ডি ল্যামডা বাই 2d। সাথে এখানেও দেখছি কত? ডি ল্যামডা বাই 2d, আর এখানেও আসছে কত? ডি ল্যামডা বাই 2d। অর্থাৎ কি চাইছে? অন্ধকার হোক আর উজ্জ্বল হোক, ঝালর প্রস্থ সবসময় কি হবে? সমান থাকবে। বোঝা জিনিসটা? অন্ধকার উজ্জ্বল যাই হোক না কেন, ঝালর প্রস্থ সবসময় সমান থাকবে। এটা নোট করো তাদের এটা, আর এই ক্যালকুলেশনটা তোমরা করবে, এই ক্যালকুলেশনটা করবে। এরপর দেখো 11 নম্বর ইকুয়েশনটা লক্ষ্য করো। 11 নম্বর ইকুয়েশনে কি করা আছে? যে পথ পার্থক্য বলা আছে কত? এস সরি এক্সএন বলতে কি? কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে, বলতে কোনটা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু? এটা হচ্ছে, এটা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু যেখানে সমস্ত আলো কি হয়? সমদশায় মিলিত হয়। তাহলে এই বিন্দু থেকে এই পি তম অন্ধকার বিন্দু দূরত্ব হচ্ছে কোনটা? xn equal to d lambda by 2d into 2n plus 1 into 2। তাহলে এখানে হচ্ছে xn equal to d lambda by 2d 2n plus 1 by 2। এটা হচ্ছে কি? কেন্দ্রীয় বিন্দু থেকে n তম উজ্জ্বল বিন্দু দূরত্ব। এখানে মনে রাখবে যে n কি ছিল? n equal to 0 হতে পারে, 1 2 3 4 5, যা খুশি হতে পারে। তাহলে এখানে মনে রাখবে n equal to 0 জন্য কত হবে? ফার্স্ট ডার্ক পয়েন্ট বা d1, এটার জন্য কত হবে? d2, এটার জন্য কত হবে? d3, এটার জন্য কত হবে? d4। তাহলে যদি বলে পঞ্চম অন্ধকার বিন্দু দূরত্ব কত, তাহলে তুমি n এর মান কত বসাবে? d5, কত? 4 বসবে n এর মান। বোঝা গেল জিনিসটা? যদি পঞ্চম অন্ধকার বিন্দু বলা হয়, তাহলে আমি n এর মান কত বসাবো? 4 বসাবো। তার মানে যা হবে এক কম বসাবো, কারণ 0 থেকে শুরু হচ্ছে এই মানটা। এটা কিন্তু বারবার খেয়াল রাখবে। ভিডিওটা পজ করো, 15 নম্বর এবং 16 নম্বর অঙ্কটা পড়ো, পড়ে দেখো তো এই ফর্মুলা হচ্ছে কিনা, এবং এটা খেয়াল রাখবে n1 n2 n3 কি হবে। তাহলে n1 এর জন্য কথা হচ্ছে ফার্স্ট ডার্ক পয়েন্ট, 1 এর জন্য কথা হবে সেকেন্ড, 2 এর জন্য থার্ড, 3 এর জন্য ফোর্থ, আর 4 এর জন্য পঞ্চম। 15 নম্বর এবং 16 নম্বর অঙ্কটা তাড়াতাড়ি পড়ো, নিয়ে অঙ্কটা করো। ঠিক আছে? এরপর দেখো, নন লোকালাইজড ফ্রিঞ্জ, অর্থাৎ কি একদেশতাবিহীন ঝালর। এখানে দেখো তো y equal to d lambda by 2d, এই কোশ্চেন থেকে কোথাও লেখা আছে কি যে ডিটা কম হতে হবে না বেশি হতে হবে? যেমন দেখো কোহেরেন্ট লেন্থের ক্ষেত্রে বলে দিলাম কি, মানে স্পেশাল কোহেরেন্সের ক্ষেত্রে কি বলেছিলাম? যে দূরত্বটা কি হতে হবে? ভেরি ভেরি লেস দেন ডেল্টা টি ইন্টু সি, এটা বলেছিলাম। এখানে কিরকম কোনো কন্ডিশন আছে? ডি যেমনই হোক না কেন ব্যতিজাত ঝালর গঠন হবে, অর্থাৎ কি হলো? ডি এর কোনো রেস্ট্রিকশন নাই, অর্থাৎ কি উৎস এবং পর্দার মধ্যে দূরত্বে কোনো নির্দিষ্ট সীমার মধ্যে নাই। সেই জন্য একে বলা হয় কি একদেশতাবিহীন ব্যতিজাত ঝালর। বলতে পারি কি যে উৎস এবং পর্দা মধ্যে দূরত্বের কোনো নির্দিষ্ট সীমা নেই। ঠিক আছে, এই জন্য বলা হয় কি নন লোকালাইজ ফ্রিঞ্জ। এটা মাঝে মাঝে কোশ্চেনে দেওয়া হয়। এবার দেখো তো এখান থেকে পেয়েছি একটা হচ্ছে কি y equal to d lambda by 2d, এটা হচ্ছে কি
ঝালর প্রস্থ যার খুশি তার হতে পারে। তাহলে দেখো তো ওয়াই ডাইরেক্টলি প্রপোর্শনাল কাজ হচ্ছে ডি এর সাথে এবং ল্যামডার সাথে। যদি দূরত্ব বেড়ে যায় তাহলে কি হবে, ঝালর প্রস্থ অনেক বাড়বে। যদি বেশি দূরত্ব নাও সেক্ষেত্রে হবে কি অনেক বেশি বেধ হবে, অর্থাৎ সেক্ষেত্রে বোঝা যাবে না ভালো। ল্যামডা মানটার উপর ডিপেন্ড করছে। এবং 2D উৎস এবং পর্দার মধ্যে, সরি, দুটো উৎসের মধ্যে দূরত্ব যত ছোট কম হবে তত ভালো স্পষ্ট হবে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, তোমরা যে অঙ্কগুলো বললাম অবশ্যই করে নেবে। আমি এটা তো করতে পারি, দেখো এখানে লিখতে পারি কি y1 বাই y2 করতে পারি। তো অর্থাৎ কি এই উৎস দুটোর দূরত্ব ফিক্সড। কি হচ্ছে, একবার হচ্ছে কি ল্যামডা পরিবর্তন করছি, আর এবার এই পর্দার দূরত্ব পরিবর্তন করছি। তাহলে হবে কি y1 প্লাস y2 d1 ল্যামডা 1 বাই d2 ল্যামডা 2, যেখানে হচ্ছে কত উৎস দুটি স্থির। যদি এরকম কোনো অঙ্ক বলে দেয় যে দুটি উৎসের মধ্যে দূরত্ব স্থির এবং পর্দা এবং উৎসের দূরত্ব পরিবর্তন করলে, অর্থাৎ কি আগে ছিল 5 এখন করলাম 10, তখন আলো ব্যবহার করা হয়েছিল এত, এখন এত, তখন ফ্রিজ পাওয়া গেছিল কত এত মিলিমিটারে, এখন কত পাওয়া যাবে, তখন এইভাবে ফর্মুলাটা ইউজ করবো আমরা। এই কোয়েশ্চেনটার নাম দাও, কত নম্বর ইকুয়েশন? 13 নম্বর ইকুয়েশন। আর ম্যাথ কত নাম্বার বললাম? 13, ম্যাথ 13। ঠিক আছে, আবার দেখো তো অন্ধকার আলো বিন্দু ক্ষেত্রে কি এসেছিল, কেন্দ্রীয় বিন্দু থেকে n তম উজ্জ্বল পটি দূরত্ব কত ছিল? xn equal to n lambda d by 2d। মনে পড়েছে? এটা ছিল কি xn, আর এখানে কি ছিল n প্লাস 2n প্লাস 1 বাই 2 ছিল কার ক্ষেত্রে? অন্ধকারের ক্ষেত্রে। যদি এরকমও হয় যে আমাকে n1 ল্যামডা 1 d1 পরিবর্তনশীল হচ্ছে, শুধুমাত্র এখানে 2dটা ফিক্সড, অর্থাৎ কি উৎস দুটি দূরত্ব এবং পর্দার দূরত্ব স্থির। এবার দেখা গেল কি যে ধরুন এটা আছে, এটা আছে, এখানে তো প্রথম ক্ষেত্রে যখন আমি ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করেছিলাম তখন এখানে কত পাওয়া গেছিল? ধরে নাও হচ্ছে 5তম উজ্জ্বল বিন্দু পাওয়া গেছিল। ধরে নাও ল্যামডা 1 যখন আমি তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করেছি তখন এর মধ্যে দূরত্ব ছিল d এবং এটা 2d ফিক্সড, তখন এখানে 5তম অন্ধকার বিন্দু, সরি উজ্জ্বল বিন্দু পাওয়া গেছে। এখন আমি ল্যামডা 2 ইউজ করছি, এখানে পাওয়া যাচ্ছে কত? 3তম উজ্জ্বল পটি, অর্থাৎ কি এই দূরত্বটা স্থির। ল্যামডা মান পরিবর্তনের জন্য কি হচ্ছে, এখানকার উজ্জ্বল পটি এবং অন্ধকার পটির নাম্বারিংটা পাল্টাচ্ছে, শুধুমাত্র নাম্বারিং চেঞ্জ হচ্ছে। তো তাহলে ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্যের জন্য xn দূরত্বে n1 পটি গঠিত হয় এবং ল্যামডা 2 তরঙ্গ দৈর্ঘ্যের জন্য xn দূরত্বে n2 পটি গঠন হয়। তাহলে কি লিখতে পারি এখান থেকে আমি? তবে এটাও দেখো সব ধ্রুব, তাহলে x সমান কত লিখবো? n1 ল্যামডা 1 সমান n2 ল্যামডা 2। এটা দিয়ে অঙ্ক আছে, এটা 15 নম্বর অঙ্ক, সরি 14 নম্বর ইকুয়েশন। এই অঙ্কটা এটাতে পরে অঙ্ক করাবো, এখন আপাতত শুধুমাত্র নোট রেখে দাও। এরপর এরকম হতে পারে যে একটা এক্সপেরিমেন্ট করলাম বায়ুতে এক্সপেরিমেন্ট করার পর সেটাকে জলে ডুবিয়ে দিলাম, তাহলে ব্যাটারি ঝালরের প্রস্থ কি হবে? একটি ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ব্যতিচার ঝালর প্রস্থ হচ্ছে কত?
ওয়াই, এটিকে মিউ প্রতিসরাঙ্কের তরলে নিমজ্জিত করলে ঝালর প্রস্থ কত হবে? কত হবে? কিছু হবে না, শুধুমাত্র করে দাও কত, ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই বাই মিউ, মিউ দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? শুধুমাত্র মিউ দিয়ে ভাগ হয়ে যাবে। এটা দেবে 2 নম্বর অঙ্ক আছে, দেখবে এটা ইকুয়েশন নাম্বার দাও 15, ম্যাথ নাম্বার হচ্ছে 2, সেট 2 এর 2 নম্বর অঙ্ক। একটু ক্যালকুলেশন করে দেখে নাও তো। এটাকে আমি ভেঙে লিখতে পারি কেমন, ওয়াই এর মান কত, ডি ল্যামডা বাই 2d, ডি ল্যামডা বাই 2d ইন্টু মিউ। এটা দেবে 3 নম্বর ইকুয়েশন ইউজ হবে, 16 ম্যাথ 3। যদি এরকম বলে দেয় এই ছিদ্র দুটির বেধ, ছিদ্র দুটির বেধ W1 ও W2 হলে এবং নির্গত তরঙ্গের তীব্রতা I1 ও I2 এবং বিস্তার A1 ও A2 হলে সম্পর্ক কেমন হবে, W1 বাই W2 সমান I1 বাই I2 সমান A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। এটা একটা সম্পর্ক মনে রাখবে। মানে এই ছিদ্র দুটো, অর্থাৎ কি যে ছিদ্র দুটো ইউজ করেছিলাম S1 এবং S2, সেই ছিদ্র দুটির বেধ হচ্ছে কত, W1 W2। এই সম্পর্কটা মনে রাখবে এবং যে অঙ্কটা বললাম সেগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? আজকে কি পড়লাম, শুধুমাত্র ব্যাটারি ঝালরের প্রস্থ নির্ণয় করেছি, অন্ধকার পটি উজ্জ্বল পটির প্রস্থ নির্ণয় করা হয়েছে এবং কয়েকটা অঙ্ক দেখালাম, এবং একদেশতাবিহীন ব্যাটারি ঝালর কাকে বলে সেটা বললাম এবং কয়েকটা অঙ্ক দেখিয়েছি। এখানে ভালোভাবে তোমরা পড়বে। নেক্সট ক্লাসে শুরু করবো এখান থেকে আবার।